স্বাগতম আজকের এই এক্সপ্লেনারে। অপশনস ট্রেডিংয়ের দুনিয়াটা বাইরে থেকে দেখতে বেশ কঠিন এবং জটিল সব আর্থিক শব্দে ভরা মনে হতে পারে, তাই না? কিন্তু আজ আমরা এই পুরো বিষয়টাকে ডিকোড করব। দেখব কিভাবে এটি একটি সুগঠিত এবং দারুণ কৌশলগত আর্থিক হাতিয়ার হিসেবে কাজ করে। আজকের এই আলোচনার মূল ভিত্তি হল স্কট জে ডেন্সের বিখ্যাত বই অপশনস ট্রেডিং স্ট্র্যাটেজিজ। এই সোর্স মেটেরিয়াল থেকে অপশনসের মেকানিজম, এর প্রাইসিং এবং চমৎকার সব ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে একেবারে বিস্তারিত ধারণা পাওয়া যায়। এই এক্সপ্লেনারটি ধাপে ধাপে সাজানো হয়েছে। এজেন্ডাগুলো হল: ১. সাধারণ স্টক ট্রেডিংয়ের বাইরে, ২. কল, পুট এবং প্রিমিয়াম, ৩. প্রাইসিং এবং দ্য গ্রিক্স, ৪. সাধারণ সিঙ্গল লেগ স্ট্র্যাটেজি, ৫. স্প্রেড এবং জটিল কম্বিনেশন, এবং সবশেষে ৬. ঝুঁকি, নিয়ম এবং এক্সিট। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে সাধারণ স্টক ট্রেডিংয়ের বাইরে। ট্র্যাডিশনাল বা সাধারণ স্টক ট্রেডিং অনেকটা একমাত্রিক বা লিনিয়ার। সহজ কথায় শুধু স্টক কেনা হয়, দাম বাড়লে লাভ, কমলে ক্ষতি, আর এর জন্য কিন্তু প্রচুর মূলধনেরও দরকার হয়। অন্যদিকে অপশনস ট্রেডিংয়ের দুনিয়াটা রীতিমতো বহুমাত্রিক। এখানে খুব সামান্য প্রাথমিক মূলধন ব্যবহার করেই এক্সপোনেনশিয়াল লিভারেজ বা বহুগুণ সুবিধা পাওয়া যায়। মজার ব্যাপার হলো এটি একই সাথে একটি পোর্টফোলিওর জন্য দারুণ হেজিং বা ইন্স্যুরেন্স হিসাবেও কাজ করে। এবার যাওয়া যাক দ্বিতীয় পর্বে, কল, পুট এবং প্রিমিয়াম। কল অপশনের ধারণাটি আসলে খুবই ইন্টারেস্টিং। এটি মূলত বুলিশ বা আশাবাদী বিনিয়োগকারীরা ব্যবহার করে থাকেন। যখন মনে করা হয় যে নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কোনো স্টকের দাম বাড়বে, ঠিক তখনই কল অপশন কেনা হয়। এটি মূলত একটি চুক্তি যা নির্দিষ্ট দামে স্টকটি কেনার অধিকার দেয়। কিন্তু সবচেয়ে বড় সুবিধা হল কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু থাকে না। আর এর ঠিক উল্টোটা হলো পুট অপশন। এটি মূলত বিয়ারিশ বিনিয়োগকারী যারা মনে করেন স্টকের দাম কমে যাবে, তাদের জন্য এক ধরনের ডাউনসাইড ইন্স্যুরেন্স পলিসি হিসেবে কাজ করে। এই চুক্তির মাধ্যমে আগে থেকে নির্ধারিত দামে স্টকটি বিক্রি করার অধিকার পাওয়া যায়। ফলে হঠাৎ করে স্টকের দাম পড়ে গেলেও বড় ধরনের লোকসান থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, এই অধিকারগুলো আসলে পাওয়া যায় কিভাবে? ঠিক ধরেছেন, এর জন্য একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হয়, যাকে বলা হয় প্রিমিয়াম। সহজ ভাষায় এটি হলো চুক্তির আসল দাম। আর বাজারের অবস্থার উপর ভিত্তি করে এই প্রিমিয়ামের দাম কিন্তু রীতিমতো প্রতিনিয়ত ওঠানামা করতে থাকে। এখান থেকেই আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় পর্বে, প্রাইসিং এবং দ্য গ্রিক্স। তো এই যে প্রিমিয়ামের কথা বলা হলো, এই প্রিমিয়াম আসলে কিভাবে নির্ধারিত হয়? অপশনস ট্রেডিংয়ের সফল হতে চাইলে এর পেছনের নির্দিষ্ট ভেরিয়েবল বা উপাদানগুলো বোঝা একদম অত্যাবশ্যক। চলুন দেখা যাক প্রিমিয়ামের হিসাবটা কিভাবে হয়। খুব সহজভাবে বললে একটি অপশনের প্রিমিয়াম মূলত দুটো জিনিসের উপর নির্ভর করে তৈরি হয়। প্রথমটি হলো এর ইন্ট্রিনজিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য, যা সরাসরি স্ট্রাইক প্রাইজের উপর ভিত্তি করে হিসাব করা হয়। আর দ্বিতীয়টি হলো টাইম ভ্যালু। অপশন যেহেতু এমন একটি সম্পদ যার নির্দিষ্ট মেয়াদ আছে, তাই মেয়াদ শেষ হওয়ার তারিখ বা এক্সপাইরেশন যত ঘনিয়ে আসে, এর টাইম ভ্যালু তত কমতে থাকে। এই ব্যাপারটিকেই বলা হয় টাইম ডিকে বা সময়ের সাথে অবচয়। আর এই পুরো প্রক্রিয়াটি নিখুঁতভাবে মাপার জন্যই ব্যবহার করা হয় দ্য গ্রিক্স। এটি ট্রেডার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিমাপক ব্যবস্থা। ডেল্টা, গামা, রো, ভেগা এবং থিটা, এই 5টি মেট্রিকের দিকে তাকালেই বোঝা যায় এগুলো দিয়ে প্রাইস সেন্সিটিভিটি থেকে শুরু করে টাইম ডিকের মতো নির্দিষ্ট ঝুঁকিগুলো আগে থেকেই মেপে নেওয়া যায়। এটি অনেকটা ড্যাশবোর্ডের মতো কাজ করে। চলুন এবার 4 নম্বর পর্বে ঢোকা যাক, সাধারণ সিঙ্গল লেগ স্ট্র্যাটেজি। একটি বেসিক বা সাধারণ স্ট্র্যাটেজি কার্যকর করার জন্য ব্রোকারেজ অ্যাকাউন্টের মাধ্যমে ধাপে ধাপে একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। প্রথমে সঠিক সিম্বল ও মেয়াদ নির্বাচন করে ট্রেড প্লেস করা, এরপর অর্ডারের খুঁটিনাটি কনফার্ম করে তা এক্সিকিউট করা, আর সবশেষে অত্যন্ত সতর্কতার সাথে পুরো পজিশনটি মনিটর করা বা নজরে রাখা। শুরুতেই জটিল দিকে না গিয়ে সাধারণ কিছু স্ট্র্যাটেজি দিয়ে ট্রেডিং শুরু করা যায়। যেমন পোর্টফোলিওতে থাকা স্টক থেকে অতিরিক্ত আয়ের জন্য কাভার্ড কল রাইট করা যেতে পারে, অথবা আগে থেকে কেনা স্টকগুলোর সুরক্ষার জন্য ইন্স্যুরেন্স হিসেবে ম্যারিড পুট কেনা যেতে পারে। এগুলো ট্রেডিংয়ের একদম প্রাথমিক ধাপ হিসেবে দারুণ কার্যকরী। এরপর আসে আমাদের পঞ্চম পর্ব, স্প্রেড এবং জটিল কম্বিনেশন। একবার সিঙ্গল লেগ বা বেসিক স্ট্র্যাটেজিগুলো আয়ত্ত হয়ে গেলে একই সাথে ভিন্ন ভিন্ন অপশন কন্ট্রাক্ট কেনা এবং বেচার মাধ্যমে ট্রেডাররা স্প্রেড তৈরি করেন। মার্কেট নিয়ে দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন, তা বুলিশ, বিয়ারিশ নাকি নিউট্রাল, তার উপর ভিত্তি করে খুব নিখুঁতভাবে ঝুঁকি পরিচালনার জন্য এই স্প্রেডগুলো সাজানো যায়। এগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় একটি উদাহরণ হল আয়রন কন্ডোর।
নামটা যেমন গাল ভরা, এর কাজটাও তেমনি দারুণ। যখন বাজার পুরোপুরি সাইডওয়েজ বা স্থিতিশীল থাকে তখন এই জটিল নিউট্রাল স্ট্র্যাটেজিটি ব্যবহার করা হয়। এটি কল এবং পুট উভয় দিকেই লোকসানের ঝুঁটিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে আটকে রাখে। এছাড়া বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেক সময় আরও এক ধাপ এগিয়ে বক্স স্প্রেড ব্যবহার করেন। এটি মূলত একটি ডেল্টা নিউট্রাল কৌশল, যা সাধারণ ট্রেডিংয়ের চেয়ে কিছুটা আলাদা মাত্রার। এটি অনেকটা পিওর ইন্টারেস্ট রেট প্লে বা ফাইন্যান্সিং টুল হিসেবে কাজ করে, যা এক্সারসাইজের সময় একটি নির্দিষ্ট পে অফ নিশ্চিত করে। এবার আমরা পৌঁছে গেছি আমাদের শেষ পর্বে, ঝুঁকি, নিয়ম এবং এক্সিট। যে কোনো ট্রেডে প্রবেশ করার আগে সেখান থেকে বের হওয়ার একটা শক্ত প্ল্যান থাকা একেবারে অপরিহার্য। মেয়াদ শেষ হওয়ার আগেই মূলত 3টি উপায়ে একটি ট্রেড থেকে বের হওয়া যায়। ক্লোজিং আউটের মাধ্যমে পজিশনটি রিভার্স করে লাভ বা লোকসান লক করা যায়, অথবা বর্তমান পজিশন বন্ধ করে নতুন কোনো মেয়াদের জন্য রোল আউট করা যায়। আর অপশনটি যদি ইন দ্য মানি অবস্থায় থাকে তবে চুক্তির অধিকারটি এক্সারসাইজ বা প্রয়োগ করা সম্ভব। যেহেতু অপশনস ট্রেডিংয়ে সময়ের সাথে সাথে সম্পদের মূল্য কমার একটি মারাত্মক ঝুঁকি বা টাইম ডিকে থাকে, তাই নিজের সীমানার বাইরে গিয়ে ঝুঁকি নেওয়া কোনোভাবেই উচিত নয়। ট্রেডিংয়ে টিকে থাকতে হলে নিজের ঝুঁকির কমফর্ট জোন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা এবং ঠিক সেই সীমানার ভেতরে থাকাটা একেবারেই ম্যান্ডেটরি। এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটি বড় প্রশ্ন থেকেই যায়, অপশনস ট্রেডিং থেকে পাওয়া এই অসাধারণ গাণিতিক লেভারেজ কি সত্যি টাইম ডিকে বা সময়ের সাথে দাম কমার যে চরম নিশ্চয়তা তাকে ছাপিয়ে যেতে পারে? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমেই আসলে একজন ট্রেডারের আসল যাত্রা শুরু হয়। আশা করি আজকের এই বিশ্লেষণটি অপশনসের জটিল জগৎকে বুঝতে একটি নতুন ও কার্যকরী দৃষ্টিভঙ্গি দিতে পেরেছে।